অন্য আরো অনেকজন আছে। আস্তে আস্তে আস্তে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, সুরভ ভাই ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকের আলোচনা আমরা মূলত বিগত কয়েকটি সেশনের যে আলোচনা ছিল আমাদের সেগুলোকে একটু আজকে আপডেটটা আমরা আহ, আলোচনা করার চেষ্টা করব। তো মূলত তিনটা ইস্যুতে আমরা আলোচনা করব। একটা হচ্ছে সাবকন্টিনেন্ট, আমাদের সাবকন্টিনেন্ট নিয়ে, এখানে যে ভারত এবং চীনের মধ্যে এবং ভারত নেপালের মধ্যে, ইভেন বাংলাদেশের সঙ্গে চীনের যে বা যে যোগাযোগ এবং যেসব ঘটনাবলী সমসাময়িক, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। দ্বিতীয়ত লিবিয়ার ইস্যুটা নিয়ে আমরা আপডেটটা নিব, লিবিয়াতে এখন কি পর্যায়ে আছে। আর আরেকটা হচ্ছে যে সম্প্রতি মালিতে যে একটি আপনার সমাবেশ হয়েছে, অনেক বড় সমাবেশ। ওয়েস্ট তো আফ্রিকা, ওয়েস্ট আফ্রিকান কান্ট্রি মালি। ওয়েস্ট আফ্রিকা, ওয়েস্ট আফ্রিকা। তো ওয়েস্ট আফ্রিকার ভূ রাজনৈতিক বর্তমান সিচুয়েশন নিয়ে আমরা আলোচনা করতে পারি, যদি সময় আমাদেরকে অ্যালাউ করে। তো প্রথমে আমরা আহ, আমাদের উপমহাদেশের যে আহ, ঘটনাবলী হচ্ছে, যেগুলো এখন যে সবার মুখে মুখে এবং সবাই খুবই গুরুত্ব দিয়ে ব্যাপারগুলোকে আহ, বোঝার চেষ্টা করছে। তো এই ভারত এবং চীনের মধ্যে যে যুদ্ধ এবং সংঘর্ষ, এটার আপডেটটা প্রথমে যদি আপনি একটু কাইন্ডলি করতেন। আমরা যদি রিসেন্ট যদি লাস্ট 2 ডেজ এর যদি ঘটনাগুলো যদি দেখি, তাহলে লাস্ট 2 ডেজ এর ঘটনা আর এর আগের অ্যারাউন্ড 3 ডেজ এর ঘটনা কিন্তু ডিফারেন্ট, কোয়াইট ডিফারেন্ট। লাস্ট 2 ডেজ এ কিন্তু আমরা দেখবো যে মোটামুটি কিছুটা নেগোসিয়েশনের কথাই কিন্তু সবাই বলছে। জি। হ্যাঁ, দুপক্ষ থেকে আমরা শুনতে পাচ্ছি যে সবাই নেগোসিয়েশনের কথা বলছে। হ্যাঁ, কেউ হয়তোবা মানছে বা মানছে না সেটা অন্য জিনিস, বাট নেগোসিয়েশন হচ্ছে। হ্যাঁ, লাস্ট 2 ডেজ এর আমরা এই ধরনের দেখতে পাচ্ছি। তার মানে হচ্ছে যে প্রবাবলি সিচুয়েশনটা কিছুটা আহ, আহ, মানে রেকনসিলিয়েশনের দিকে যাওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, আমরা যেটা বলছিলাম যে উত্তেজনা যেটা যে লেভেলে পৌঁছেছে, হ্যাঁ, সেখান থেকে ওইটাকে তো কুল ডাউন করার ব্যাপার আছে। একটা হতে পারে যে আমরা বলছিলাম যে যে ইন্ডিয়ার যে হিন্দুত্ববাদী সরকার, তারা হয়তোবা একটা মিশন বা কিছু একটা যেতে পারে, যেটাতে হয়তোবা তাদের জনগণকে ঠান্ডা করার জন্য, ভারতীয় জাতীয়তাবাদ জাগিয়ে তুলে জনগণকে ঠান্ডা করার জন্য একটা চেষ্টা, সেটা হতে পারে। কিন্তু সেখানে বাদ সেজেছে কিন্তু তার যে বাস্তবতাগুলা, তার যে জিওপলিটিক্যাল বাস্তবতাগুলা আমরা দেখেছি যে আপনি ব্যাখ্যা করছিলেন গতদিন। জি। রাইট, আমরা দেখেছি যে নেপালের সাথে ইন্ডিয়ার কিন্তু বনিবনা হচ্ছে না। প্লাস এট দ্য সেম টাইম রিসেন্ট টাইমে বাংলাদেশের সাথেও চায়না কিন্তু কিছু চুক্তি সই করেছে। হ্যাঁ, তো এখন বাংলাদেশ কিন্তু ওপেনলি কারো পক্ষ কিন্তু না নিলেও যে চায়নার সাথে যে চুক্তিগুলো করেছে সেটাতে কিন্তু ইন্ডিয়া কিন্তু পারসিভ করেছে যে বাংলাদেশ বাংলাদেশ কিন্তু ভারতের সাথে নেই, জি। যদিও বাংলাদেশ কিন্তু ওভারটলি কোনো কিছু বলেনি। আর আরেকদিক থেকে নেপাল বলছে একটা রয়েছে, এবং সেটা বর্ডার ইস্যুটা তারা এটাকে একেবারে
পলিটিক্যালি হাইয়েস্ট পর্যায়ে তারা নিয়েছে, তারা কনস্টিটিউশন চেঞ্জও করেছে নেপাল। কিন্তু নেপাল কিন্তু এখানে ইন্ডিয়ার সাথে যে চায়নার একটা ব্যাপার রয়েছে বর্ডারে, সেটা নিয়ে কিন্তু নেপাল কিন্তু কথা বলছে না। জি, নেপাল শুধু বলছে যে ইন্ডিয়ার সাথে আমাদের একটা ইস্যু রয়েছে, সেই ইস্যুটা নিয়ে আমরা কথা বলি। হ্যাঁ, তো যেটা দেখা যাচ্ছে যে ইন্ডিয়া যখন সেই গালওয়ান ভ্যালির ইস্যুটা নিয়ে যখন বিজি, সেই সময়ে নেপাল ইজ নট কনসার্ন অ্যাবাউট দ্যাট। সো নেপাল তখন ওই সময়ে তাদের সাথে ইন্ডিয়ার যে বর্ডার ডিসপিউট হচ্ছে সেটা নিয়ে কথা বলছে। আর বাংলাদেশ ইজ নট রিয়েলি কনসার্ন অ্যাবাউট দ্যাট, বাংলাদেশ চায়নার সাথে অ্যাজ ইউজুয়াল সম্পর্ক যেটা রয়েছে সেটা চালিয়ে যাচ্ছে। অব্যাহত তো এই রেখেছে। ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছিল, রাইট, যেটা আমরা বলছিলাম যে ফর দ্য ফার্স্ট টাইম ইন ইন্ডিয়ান হিস্ট্রি, যে তার যে চারটা প্রতিবেশী দেশ যাদের সাথে তার ইন্ডিয়ার ল্যান্ড বর্ডার রয়েছে, সেই ল্যান্ড বর্ডার চায়না, পাকিস্তান, নেপাল এবং বাংলাদেশ, চারটা কান্ট্রির ব্যাপারে ইন্ডিয়া এখন শিওর না। যেই শিওর, যেই জিনিসটা কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম ইন ইন্ডিয়ান হিস্ট্রি হয়েছে। আর ইন্ডিয়ার কারেন্টলি ইন্টারনাল অবস্থাও বেশ খারাপ, আমরা গত বছরে দেখেছি জি, ইন্ডিয়ার ইন্টারনাল অবস্থা, যে ইকোনমিক, সোশ্যাল, পলিটিক্যাল সব দিক থেকে ইন্ডিয়ার অবস্থা খারাপ। সো এইরকম একটা অবস্থায়, ইন্টারনালি দুর্বল অবস্থায়, যখন তার হাইয়েস্ট পজিশনে রয়েছে হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী সরকার, তাদের আন্ডারে যখন চায়নার সাথে একটা বর্ডার কনফ্লিক্টে গিয়ে জড়ানোর পরে যখন দেখা যাচ্ছে যে চারটা কান্ট্রি তার ল্যান্ড বর্ডারের চারটা কান্ট্রি তাকে এখন সাপোর্ট দিবে কিনা শিওর না। তো এই অবস্থাটা ইন্ডিয়ার আগে কখনো ফেস করেনি। দ্যাট ইজ ওয়াই দিস ইজ প্রবাবলি ফোর্সিং ইন্ডিয়া টু গো ইনটু নেগোসিয়েশনস। জি, তো সেটাই হয়তো আমরা এখন দেখতে পাচ্ছি যে এর আগে যে রেটরিক গুলো আমরা দেখছিলাম, যে ইন্ডিয়ান সরকারের যে মন্ত্রী মিনিস্টাররা তারা যে কথাগুলো বলছিলেন যে তারা অনেক কিছু করে ফেলবেন, সেই জিনিসগুলো কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এর আগে আমরা দেখেছি যে নরেন্দ্র মোদীও কিন্তু উচিত জবাব দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু উচিত জবাব দেওয়ার পরে আজকে 5 দিন পার হয়ে গেল, 5 দিন পার হয়ে গেল, কিন্তু উচিত জবাব কিন্তু আমরা কিন্তু এখনো দেখতে পেলাম না। সো আসলে ইন্ডিয়ান জনগণ কি 5 দিন ওয়েট করবে না 25 দিন ওয়েট করবে, উই ডোন্ট রিয়েলি নো। সো যখন এই সিচুয়েশনটা এইদিকে যাচ্ছে, তখন আমরা বলতে পারি প্রবাবলি এই সিচুয়েশনটা এখন ঠান্ডা অবস্থার দিকে যাচ্ছে। কিন্তু যেটা আমরা বলেছিলাম যে ওভারঅল লং টার্মে কিন্তু এই জিনিসটা এখনো ঠান্ডা হয়নি। তার কারণ হচ্ছে উভয় পক্ষে এমন কিছু লং টার্ম ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়ে গেছে, যেগুলো কিন্তু লং টার্ম উত্তেজনার একটা কারণ কিন্তু তৈরি করে রেখেছে। চাইনিজরাও তাদের এন্ডে ইনফ্রাস্ট্রাকচার তাদের বিল্ড করতে বাধ্য হবে, আর ইন্ডিয়ানরাও তাদের সীমান্ততে কিছু রোড এবং কিছু এয়ারফিল্ড তারা ডেভেলপ করেছে, যেগুলো কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, জি, যেটা অলরেডি বাস্তবায়িত হয়ে গেছে। তো সেগুলো এখন পিছনে যাওয়ার কোনো উপায় নেই। তো এগুলো হওয়ার কারণে কিন্তু দুই দেশের মধ্যে কিন্তু একটা ওভার টাইম একটা উত্তেজনার কারণ কিন্তু রয়ে গেছে। হ্যাঁ, সেই কারণটা কিন্তু যাচ্ছে না। সো হয়তোবা এই মুহূর্তে আমরা গালওয়ান ভ্যালিকে আমরা দেখছি যে মেবি নেগোসিয়েশন হচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। বাট এটা ভুলে গেলে চলবে না যে গালওয়ান ভ্যালি ইজ ওয়ান অফ দ্য পয়েন্টস যেখানে ইন্ডিয়ার সাথে চায়নার বিরোধ রয়েছে। জি, কিন্তু আরো কয়েকটা পয়েন্টস আরো কিন্তু কিন্তু রয়েছে যেগুলোতে, রাইট, আরো কয়েকটা, মানে আমরা বর্ডার পোস্টের কথা বলছি, বর্ডার পোস্টে আরো কয়েকটা জি, রয়েছে যে ডিসপিউটেড এরিয়া। আর বর্ডার ছাড়া যদি ভারত মহাসাগরে বলি, ভারত মহাসাগরে ইন্ডিয়ার সাথে তো চায়নার আর আগে থেকে আমরা জি, বলেছি যে জি, অনেক ধরনের কম্পিটিশন চলছে। সো এই এই দুটো দেশের মধ্যে কম্পিটিশন কিন্তু এখনো কিন্তু শেষ হয়ে যায়নি, উই হ্যাভেন্ট সিন দ্য লাস্ট অফ ইট। আর এখানে একটা বড় ব্যাপার হচ্ছে যে এই ফর দ্য ফার্স্ট টাইম কিন্তু আমরা দেখলাম যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের বাকি সবগুলো কান্ট্রির এখানে কত ইম্পর্টেন্ট একটা রোল রয়েছে। হ্যাঁ, অনেকে কিন্তু সবাই কিন্তু বলা শুরু করেছে যে চায়না সবাইকে তার পক্ষে নিয়ে এসছে, বাট এটা কিন্তু খেয়াল করলে দেখা যাবে যে ইন্ডিয়া হচ্ছে বেসিক্যালি সবগুলো কান্ট্রির জন্য ভৌগোলিক বাস্তবতা। মানে জি, আমি কিন্তু চাইলেই যে আগামীকালকে তুড়ি বাজালে কিন্তু ইন্ডিয়া এখান থেকে নাই হয়ে যাবে না, এটা কিন্তু জাদুর মতো কিন্তু ইন্ডিয়া কিন্তু চলে যাবে না। হ্যাঁ, আমি সেটাই। ইন্ডিয়াকে পছন্দ করি আর না করি, প্রতিদিন সকালবেলা উঠে দেখবো ইন্ডিয়া ইজ ওভার দেয়ার। হ্যাঁ, এটা কিন্তু চায়নার জন্য বাস্তবতা না, চায়না কিন্তু হিমালয়ের একটা ওপারে রয়েছে। হ্যাঁ, তো আমাদের কিন্তু সেই অবস্থা না। সো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ভিতরে যে কান্ট্রিগুলো রয়েছে, যে পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, ভুটান, এই কান্ট্রিগুলোর জন্য কিন্তু ইন্ডিয়া একটা ভৌগোলিক বাস্তবতা। এই বাস্তবতাটা চায়নার বাস্তবতা থেকে আলাদা। জি, তো চায়নার সাথে ইন্ডিয়ার যে সম্পর্ক, সেই জিনিসটা কিন্তু ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কান্ট্রিগুলো কিন্তু এভাবে দেখবে না, তারা কিন্তু ডিফারেন্টলি দেখবে। হ্যাঁ, তো যেটা এখানে দেখার বিষয় সেটা হচ্ছে যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের নিজস্ব একটা রাজনৈতিক পলিটিক একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের মধ্যে যদি কোনো কিছু
চেঞ্জ করা লাগে, তাহলে সেটার উপরে বেস করে হয়তো চায়নার সাথে তারা রিলেশনশিপ ঠিক করবে। হ্যাঁ, যে চায়না ওখান থেকে বাইরে থেকে বলবে আর অটোমেটিক এখানকার পলিটিক্যাল রিলেশনশিপ চেঞ্জ হয়ে যাবে, এইটা কিন্তু হবে না। জি এটা কিন্তু হওয়ার পসিবল না। অনেকে কিন্তু মনে করছে এরকম যে চায়না এখানে পলিটিক্যাল সেটআপ চেঞ্জ করে ফেলছে। ইট ইজ নট, ইট হ্যাজ নট চেঞ্জ। আমরা সামনে, আমি এখনই স্পেকুলেশনে যাচ্ছি না, বাট সামনের দিনগুলোতে আমরা এমন কিছু সিচুয়েশন আমরা দেখতে পারি যেই সিচুয়েশনে কিন্তু পুরোটা রিভার্স হয়ে যেতে পারে। জি পুরোটা রিভার্স হয়ে যেতে পারে। তখন কিন্তু অনেকে খুব সারপ্রাইজড হয়ে যাবেন যে এটা কিভাবে হলো, কিভাবে সম্ভব হলো। জাস্ট বিকজ বুঝতে হবে যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ভিতরে একটা নিজস্ব পলিটিক্যাল সেট আপ রয়েছে, নিজস্ব জি পলিটিক্যাল একটা ইন্টারাকশন রয়েছে। সেই ইন্টারাকশনটা ভুলে গেলে কিন্তু চলবে না। সেটা জি কিন্তু চায়নার দ্বারা ইনফ্লুয়েন্স করা সম্ভব না। এখানকার যে কান্ট্রিগুলো আছে তারা ডিসাইড যদি করে যে তারা চায়নার সাথে যাবে কি যাবে না, সেই অনুযায়ী কিন্তু এই জিনিসটা চেঞ্জ হবে। সেই অনুযায়ী সেই জিনিসটা কিন্তু ফ্লো হবে। এখান থেকে চায়না ইচ্ছা করলে কিন্তু ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ভিতরে কার 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 সাথে কি সম্পর্ক আছে সেটা কিন্তু সে চেঞ্জ করতে পারবে না। এই বাস্তবতা চায়না কিছুতেই চেঞ্জ করতে পারবে না, কারণ চায়না হিমালয়ের ওই পারের ওই দেশ, পারে। হিমালয়ের এই পারের না। জি জি রাইট। জি। তো আরেকটা জিনিস আমি জানতে চাই, সেটা হচ্ছে যে ইন দি লং রান, যদি আমরা আমাদের এই সাবকন্টিনেন্টকে স্টেবল দেখতে চাই, এবং সেক্ষেত্রে ইন দি লং রান কি কি আপনার ফ্যাক্টরস এই ব্যাপারগুলো ব্যাপারটাকে করতে পারে, আপনার এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে শান্তি এনে দিতে পারে? আমি জানি না শান্তি বলতে তুমি কোনটা বোঝাচ্ছ, অথবা মানে যে স্টেবিলিটিটা, স্টেবিলিটি সেটা বলতে স্টেবিলিটি, কোনটা বোঝাচ্ছ। রাইট, স্টেবিলিটি। স্টেবিলিটির একটা সংজ্ঞা দিতে হবে, হুইচ ওয়ান ইজ স্টেবল এন্ড হুইচ ওয়ান ইজ আনস্টেবল। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমি একটা সংজ্ঞা দেওয়ারই চেষ্টা করি প্রথমে, যে জি স্টেবিলিটি বলতে কোনটা বোঝাচ্ছি। একটা হতে পারে যেটা আমরা অলরেডি ডিসকাস করেছি, আমরা র্যাডক্লিফ লাইনের আমরা কথা আমরা বলেছি। র্যাডক্লিফ লাইন একটা ইনস্টিটিউশন, সেই ইনস্টিটিউশনটা কিন্তু ওয়েস্টার্ন থটের উপর বেসড। হ্যাঁ, জি সো ওয়েস্টার্ন থট গুলো যেহেতু এখন দুর্বল হয়ে যাচ্ছে, সেহেতু এই ইনস্টিটিউশনটা কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে এবং একটা সময় হয়তো এটা কলাপস করে যেতে পারে। সো কলাপস করলে তখন কি হবে তখন আমরা জানি না। হ্যাঁ, এই মুহূর্তে আমরা বলা এটা ডিফিকাল্ট। সো এই দিক থেকে একটা জিনিস আমরা বলতে পারি, যে যেহেতু র্যাডক্লিফ লাইনের ইনস্টিটিউশনটা দুর্বল হচ্ছে, কাজেই এখানকার যে স্ট্যাবিলিটি, যদি আমরা পলিটিক্যাল স্ট্যাবিলিটি, যে একদম সেই পলিটিক্যাল র্যাডক্লিফ লাইনের স্ট্যাবিলিটি যদি বলি, সেই স্ট্যাবিলিটি কিন্তু সেই রকম স্ট্রং পর্যায়ে নাই। হ্যাঁ, র্যাডক্লিফ লাইনের স্ট্যাবিলিটি স্ট্রং পর্যায়ে নাই। ওকে, বাট আরেক দিক থেকে যদি আমি চিন্তা করি, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট পুরোটা একটা এক্সপ্লোসিভ কম্বিনেশন অফ বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ, অনেক। হ্যাঁ, তো সেই কম্বিনেশনটার কথা যদি বলি, সেই কম্বিনেশনটার স্ট্যাবিলিটি থাকবে কি থাকবে না, সেটা অবশ্যই ডিপেন্ড করছে ওয়ার্ল্ড অর্ডারের উপরে। হ্যাঁ, এখন ওয়ার্ল্ডে যারা হেলমে আছে, যারা পাওয়ারে রয়েছে, তারা যদি চায় যে এখানে একটা কেওস, তারা চাইবে তাহলে এখানে একটা কেওস হবে। তারা যদি না চায় তাহলে হবে না। এতকাল আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে কিন্তু এখানে বিভিন্ন দাঙ্গা হয়েছে, এবং এখানে দাঙ্গা হওয়া মানে হচ্ছে অনেক বড় সাইজের হয়ে যাওয়া, কারণ এখানে প্রচুর মানুষের বসবাস। হ্যাঁ, জি এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বিশাল, ওয়ার্ল্ডের প্রায় 20% পপুলেশন এখানে থাকে। হ্যাঁ, সো এত বড় একটা পপুলাস এরিয়াতে যখন একটা রিলিজিয়াস বা অন্য কোনো দাঙ্গা যখন এখানে হয়, সেটা কিন্তু কন্ট্রোল করা খুবই ডিফিকাল্ট, ইট বিকামস কেওস। সো এরকম একটা কেওটিক জিনিস কেউ প্রমোট করবে কি করবে না, এটা তার লং টার্ম পলিটিক্যাল ভিউ অ্যান্ড পলিটিক্যাল পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, এখন গ্লোবালি যারা যারা হেলমে আছে, তারা যদি এখানে স্ট্যাবিলিটি চায়, তাহলে কিন্তু বেসিক্যালি এখানে আমরা কিন্তু কেওস কিন্তু দেখবো না। কিন্তু তারা যদি চায় যে আমরা এটা আমরা ক্ষমতা থাকছি না, বা আমরা এটা কন্ট্রোল করতে পারছি না, এই ক্ষেত্রে আমরা অন্য কাউকে কন্ট্রোল নিতে দেব না, এই ধরনের চিন্তা যদি কারোর মধ্যে চলে আসে, তাহলে কিন্তু এখানে সমস্যা হতে পারে। বাট আমার মনে হয় যে সেটা পসিবিলিটি কম্পারেটিভলি কম। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এখানে তো, আচ্ছা, আমরা একটা প্রশ্ন প্রশ্ন এসছে বোধহয় হ্যাঁ একটা প্রশ্ন এনামুল আছে, হাসানের। সেটা হচ্ছে যে ইন্ডিয়াকে কি আমরা বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হিসেবে মনে করি কিনা? আচ্ছা, ইন্ডিয়া যেটা আমরা বলছিলাম যে বন্ধু কি শত্রু, এটা ডিপেন্ড করে ফরেন পলিসির উপরে। হ্যাঁ, তো এটা কিন্তু ফরেন পলিসির কোশ্চেন। হ্যাঁ, তো আমরা অ্যাকচুয়ালি জিও পলিটিশিয়ান হিসেবে ফরেন পলিসির জিনিসটাকে এইভাবে আমরা দেখি না। জিও জি পলিটিক্স এর হিসেবে আমরা দেখি কোনটা ভৌগোলিক বাস্তবতা আর কোনটা ভৌগোলিক বাস্তবতা না। হ্যাঁ, কারণ পলিটিক্স অলওয়েজ চেঞ্জ হয়। হ্যাঁ, সো কিছু জিনিস রয়েছে যেটা চেঞ্জ হয় না সহজে। হ্যাঁ, সেই জিনিসটাই বরং আমরা
বেশি ইন্টারেস্টেড থাকি, যে কারণ সেটার উপর বেস করে কিন্তু একটা লং টার্ম পার্সপেক্টিভ আমরা দিতে পারবো। যেটা আমরা বলছি যে এই যে র্যাডক্লিফ লাইনের কথাটা আমরা বললাম, এটা একটা পলিটিক্যাল পার্সপেক্টিভ। হ্যাঁ, সো এই র্যাডক্লিফ লাইনটা কিন্তু এই এলাকার জিও পলিটিক্সটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। হ্যাঁ, এবং এটা একটা আর্টিফিশিয়াল লাইন। তো একটা আর্টিফিশিয়াল লাইন দিয়ে যখন জিও পলিটিক্স এখানে কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে, তখন কিন্তু বোঝা যাবে যে এই আর্টিফিশিয়াল লাইনটা কিন্তু যে কোনো সময় যদি নড়ে যায়, তাহলে এখানকার জিও পলিটিক্স কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, দ্যাট ইজ ওয়াই এখানকার জিও পলিটিক্সের যেই জিনিসগুলো চেঞ্জ হবার না, সেই জিনিসগুলো মোর ইম্পর্টেন্ট। আমরা এর আগে এখানকার যে গঙ্গা ব্রহ্মপুত্র যে অববাহিকা, সেই অববাহিকার কথা আমরা বলেছি। এখানকার পাহাড়গুলোর যে অ্যালাইনেশন, সেগুলোর কথা বলেছি, যে এখানকার পাহাড়গুলোর কারণে এখানে ভৌগোলিক বাস্তবতার কারণে কোন এলাকার মানুষের সাথে কোন এলাকার ইন্টারাকশন বেশি হয় বা কম হয়, কোথায় বৃষ্টি বেশি হয়, কোথায় বৃষ্টি কম হয়। যেখানে বৃষ্টি বেশি হয় সমুদ্র বন্দর বেশি, সেখানে মানুষ বেশি বাস করে। যেখানে বৃষ্টি কম হয় সেখানে ওয়াটার ক্রাইসিস বেশি, সেখানকার মানুষ তাহলে কি করবে সেই অনুযায়ী। হ্যাঁ, তারপরে এর ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের উত্তরে এই হিমালয় পর্বত রয়েছে, সেই হিমালয় পর্বতটা একটা ব্যারিয়ার হিসেবে কাজ করছে, এর আগে আমরা বলেছি। সেই ব্যারিয়ারটা এট দ্য সেম টাইম ইস্টার্ন ব্যারিয়ার হিসেবে মিয়ানমার থেকে শুরু করে সেই মালয়েশিয়া পর্যন্ত যে পাহাড়গুলো রয়েছে, সেই পাহাড়গুলা কিন্তু কাজ করেছে ব্যারিয়ার হিসেবে। এবং এই ব্যারিয়ারের এই সাইডে হচ্ছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ওই সাইডে হচ্ছে চায়না। তো এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে বেসিক্যালি খুব পার্মানেন্ট থিং, কিন্তু এগুলো কিন্তু চেঞ্জ করার মতন না। যদিও সেই হিমালয়ের মধ্য দিয়ে হয়তোবা দু চারটা সোলজার এদিক ওদিকে গিয়ে মারামারি করা সম্ভব, কিন্তু আমি যদি বলি যে হিমালয় পার হয়ে 10 লক্ষ সোলজার এখানে এসে হামলা করবে, এটা কিন্তু ভেরি ডিফিকাল্ট। এটা কিন্তু ভেরি ডিফিকাল্ট, কিন্তু যে বাস্তবতার সাপোর্ট, বাস্তবতা কিন্তু এটাকে সাপোর্ট করে না। হ্যাঁ, সো এই জিনিসগুলো বরং জিও পলিটিক্স এ মোর ইম্পর্টেন্ট। হ্যাঁ, সে বন্ধু রাষ্ট্র কি শত্রু রাষ্ট্র, এর চাইতে বেশি ইম্পর্টেন্ট হবে উই শুড বি থিঙ্কিং যে কারেন্টলি আমরা যেই চিন্তার উপরে রেখে আমরা সেই বন্ধু এবং শত্রুর কথা বলছি, সেই র্যাডক্লিফ লাইন, সেই র্যাডক্লিফ লাইনটা যদি না থাকে, তখন আমি বাংলাদেশ আর ভারতের বন্ধু রাষ্ট্র বা শত্রু রাষ্ট্র হবে কিনা সে প্রশ্নটাই তো থাকে না, যদি র্যাডক্লিফ লাইন না থাকে। কারণ র্যাডক্লিফ লাইন কিন্তু ডিফাইন করছে এটা বাংলাদেশ আর এটা এটা ভারত আর এটা পাকিস্তান। তো যদি র্যাডক্লিফ লাইন যদি দুর্বল হয়ে যায়, তখন কোনটা কি হবে, উইচ ওয়ান ইজ ইন্ডিয়া, উইচ ওয়ান ইজ বাংলাদেশ, তখন আমি কে কার বন্ধু আর কে কার শত্রু, আমি এটা কিভাবে ডিফাইন করবো? সম্ভবই না। তো আমরা আ- এখন যেটা এমন এমন একটা পর্যায়ে এসেছি, সেই পর্যায়ে কিন্তু র্যাডক্লিফ লাইনের যে স্থায়িত্ব, সেটা নিয়েই কিন্তু প্রশ্ন আসছে। হুম। আর আরেকটা আচ্ছা, আরেকটা বিষয়, বোধহয়। না আরেকটা প্রশ্ন আছে তার আগে এই বিষয়ে, আমার মনে হয় প্রাসঙ্গিক হবে। সেটা হচ্ছে যে ইন্ডিয়া এবং ইন্ডিয়া বলতে আমি বোঝাচ্ছি আহ, ইন্ডিয়া সাবকন্টিনেন্ট, ভারতীয় উপমহাদেশ এবং চীন। চীনের মধ্যে কিন্তু হাজার বছরের আহ, ভালো সম্পর্ক ছিল, সহ অবস্থান ছিল। এবং পুরো পৃথিবীর আহ, মোট সম্পদের একটা বড় অংশ, মেজর অংশ এই অংশেই ছিল। তো সেই বিষয়টাই যদি আপনি একটু মানে এই প্রসঙ্গে একটু হাইলাইট করেন। তারপরে আমরা আরেকটা প্রশ্নে আমার আসতেছি। মনে হয় আজ আমার মনে হয় আজকের আলোচনাটা আমরা এই এই লাইনেই থাকি। আমার মনে হয় অন্য কোনো লাইনে অন্য গেলে লাইনে তাহলে চলে কোনোটাই যাচ্ছে, বোধহয় কভার করা তখন হবে না। হয়ে যাবে। কারণ আরো কয়েকটা প্রশ্ন আসছে তো। সো হ্যাঁ। এটাকে আমরা এটাতেই থাকি আমরা। আচ্ছা আচ্ছা। আরেকটা হ্যাঁ, প্রশ্ন, প্লিজ কন্টিনিউ। আরেকটা প্রশ্ন, হ্যাঁ, প্লিজ কন্টিনিউ। সেটা হচ্ছে উম, এই চীনের সঙ্গে, মানে চীন যে আমাদেরকে বিভিন্ন ট্যারিফ, মানে জিরো ট্যারিফ যেটা দিল, হ্যাঁ, তো সেটা আমরা কি ইন্ডিয়ার সঙ্গে বার্গেন করতে পারি কিনা, এটার ইম্প্যাক্টটা সম্পর্কে। সাখাত হোসেনের কমেন্ট। হ্যাঁ, সাক্ষাৎ ভাই। সাখাত হ্যাঁ, সাখাত জি। হোসেনের কমেন্ট, রাইট। হ্যাঁ, কমেন্ট প্লাস ইজ গট কোশ্চেন, যে ইন্ডিয়ার সাথে এটা বার্গেন অবশ্যই, অবশ্যই। যেটা হচ্ছে যে এখন যেহেতু ইন্ডিয়া একটা দুর্বল পজিশনে পড়ে গেছে, জি। হ্যাঁ, যেটা এখন দেখতে হবে যে এই ট্যারিফ ব্যারিয়ার না থাকা, এগুলো কিন্তু আসলে যতটা না ইকোনমিক, তার চেয়ে বেশি পলিটিক্যাল। হ্যাঁ, কারণ এগুলো বার্গেন হয়। হ্যাঁ, যে পলিটিক্যাল বেনিফিট কে কাকে দিবে, এটা কিন্তু ডিপেন্ড করে তার রাজনৈতিক ইচ্ছার উপরে। সদিচ্ছার হ্যাঁ, উপর। যে চায়না যদি আমরা বলি যে এই যে চায়না এই 97% প্রোডাক্টের জন্য এন্ট্রি দিয়েছে বাংলাদেশকে, এটা এত বছর সে কেন দেয়নি? এত বছর সে বসেছিল কি করতে? হ্যাঁ, যদি সে এতই ভালো ফ্রেন্ড হয় বাংলাদেশের, তাহলে এত বছর সে কেন দিল না? হঠাৎ করে তার কেন মনে হলো যে বাংলাদেশকে এই মুহূর্তে 97% প্রোডাক্ট এন্ট্রি দিয়ে দিবে? জাস্ট জি। বিকজ এটা এই মুহূর্তে তার একটা পলিটিক্যাল ইন্টেনশন। প্রয়োজন। হ্যাঁ, সে এট দ্য সেম টাইম বাংলাদেশ তো বলতে পারতো যে ঠিক আছে, এটা আমরা কনসিডার করছি,
তোমরা এটাকে আমায় 1 মাস পরে দাও। বাংলাদেশ কেন বললো না যে 1 মাস পরে দাও? হ্যাঁ, কারণ 1 মাস পরে দেওয়ার কথা বললে কিন্তু তাহলে কিন্তু পুরো এন্টায়ার জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে যেত। কারণ তখন কিন্তু এই গালওয়ান ভ্যালির কিন্তু ইস্যুটা কিন্তু টোটালি ডিফারেন্ট জায়গায় থাকতো। হ্যাঁ, তো বাংলাদেশ যদি তখন ডিসাইড করতো যে আমরা চায়নার কাছ থেকে বেনিফিটটা 1 মাস পরে নিবো, এখন আমরা পার্লামেন্টে কথা বলে নেই, আমরা মন্ত্রী মিনিস্টারের সাথে কথা বলে নিই, আমরা 97% নিবো না 98% নিবো, লেটস টক অ্যাবাউট দ্যাট, দেন আমরা কনফার্ম করছি, এটা যদি বাংলাদেশ বলতো তাহলে কিন্তু চায়না কিন্তু এই বেনিফিটটা কিন্তু পায় না। হ্যাঁ, তো যেটা হচ্ছে যে এখানে যেটা বুঝতে হবে যে বাংলাদেশের এখানে নিজস্ব একটা স্বার্থ রয়েছে। হ্যাঁ, যেটার কারণে কিন্তু বাংলাদেশ এই সময়টা স্পেসিফিকলি এই সময়টা চুজ করেছে চায়নার সাথে এই ডিলটা করার জন্য। জি বাংলাদেশ চাইলে কিন্তু এই ইস্যুটা হয়তো 1 মাস পরেও করতে পারতো, এবং চায়নাও কিন্তু এই ইস্যুটা নাও দিতে পারতো বাংলাদেশকে। তো এখানে একটা পলিটিক্যাল সদিচ্ছার ব্যাপার আছে, শুধুমাত্র ইকোনমিক্স দেখলে হবে না। জি ইকোনমিক্যালি একজন একজনকে চাইবেই, এটা খুবই স্বাভাবিক। হ্যাঁ, বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ইকোনমিক এখানে ট্রানজাকশন থাকবে, চায়নারও ট্রানজাকশন থাকবে, এটা অস্বীকার করার কোনো কিছু নাই। হ্যাঁ, বিশেষ করে তাদের ইন্ডিয়া এবং চায়না যে যত বড় ইকোনমি, তাদের কিন্তু অনেক কিছু দেয়ার আছে অন্যান্য দেশগুলোকে। হ্যাঁ, বাংলাদেশে অনেক ইন্ডাস্ট্রি নাই, তো সেই ইন্ডাস্ট্রি নাই কিন্তু আমার প্রোডাক্টের তো ডিমান্ড আছে। সেই প্রোডাক্টগুলো আমি পাবো কোথেকে? সেই প্রোডাক্টগুলো আমার আনতে হবে হয়তো বা চায়না থেকে। বাংলাদেশে অনেক এগ্রিকালচার প্রোডাক্টের শর্টেজ রয়েছে, সেই এগ্রিকালচার প্রোডাক্ট আমরা পাবো কোথা থেকে? ইন্ডিয়া ক্যান সাপ্লাই দ্যাট। হ্যাঁ, তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে এই ব্যাপারগুলা কে আসলে কতটুকু দিবে এটা পুরোটাই পলিটিক্যাল সদিচ্ছার উপরে। ইকোনমিক ট্রানজাকশন অবশ্যই থাকবে। চায়নার সাথে ইন্ডিয়ার যতই শত্রুতা থাকুক, প্রায় $95 বিলিয়ন ট্রেড রয়েছে দুই দেশের মধ্যে। হ্যাঁ, সো $95 বিলিয়ন ট্রেড এই মুহূর্তে কে চাইবে ছেড়ে দিতে? নষ্ট ইন্ডিয়াও চাইবে না, চায়নাও চাইবে না, কেউ নষ্ট করতে চাইবে না, কারণ ইকোনমিক অবস্থা এখন সবারই খারাপ। হ্যাঁ, কেউই এখন চাইবে না এরকম একটা ইকোনমিক পটেনশিয়াল হারাতে। এখন চায়না এই মুহূর্তে আমেরিকার সাথে তার মানে বেশ ভালো রকমের সমস্যা চলছে। হ্যাঁ, তো এরকম অবস্থায় চায়না কি চাইবে যে ইন্ডিয়ার যে মার্কেটটা লুজ করতে? ইন্ডিয়ার ইন্ডিয়ার যে মোবাইল ফোনের মার্কেট, এই মোবাইল ফোনের মার্কেট 60% চায়নার দখলে, চাইনিজ কোম্পানিগুলোর দখলে। তো এই অবস্থায় চায়না কি করে চাইবে যে ইন্ডিয়ানরা অন্যদিকে চলে যাক? তো ইন্ডিয়ারই অপশন কি? ইন্ডিয়া ইজ এ হিউজ মার্কেট, 100 কোটি মানুষের একটা মার্কেট। সো এই মার্কেটে তাদের যে পরিমাণ মোবাইল ফোন লাগে, এখন ইন্ডিয়া যদি ডিসাইড করে যে আমরা চাইনিজ মোবাইল কিনবো না, তাহলে তোমরা কার মোবাইল কিনবা? Who can supply India with that many mobile phones within a very short time? Nobody can. So in fact কারোরই কিন্তু যাওয়ার কোনো জায়গা নেই। সো যেটা হচ্ছে যে এখানে ইকোনমিক যে রিয়ালিটি গুলো আছে সেই রিয়ালিটি গুলো থাকবেই সবসময়, কিন্তু এখানে পলিটিক্যাল যে ইচ্ছাটা সেটা হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট। কারণ পলিটিক্যাল ইচ্ছা যখন খুব গভীর হয়ে যায়, সে দুইটা দেশ যুদ্ধ যখন করে, হ্যাঁ, যুদ্ধের সময় কি করে? তখন দেখা যায় ট্রেড বন্ধ করে দিচ্ছে। এখন ট্রেড বন্ধ করে দেশের ক্ষতি হবে, ক্ষতি হবে না? অবশ্যই ক্ষতি হবে। তারপরে সেটা কেন করে? কারণ সেখানে পলিটিক্যাল যে ইচ্ছাটা সেটা কিন্তু বাকি সবকিছুর উপরে স্থান পায়, যেটার কারণে সে ইকোনমিক ক্ষতি হওয়ার পরেও কিন্তু সেই জিনিসটাতে সে অচল থাকে, অটল একটু থাকে। মেনে নেয়। আচ্ছা, এখানে সাখাওয়াত হোসেনের বোধহয় একটা কমেন্ট এসছে। জি I think it will be difficult for us to export to China. Rather, India is easier option if we can take this opportunity to get the access in India with more benefit. Whatever, এখানে কোনটা সহজ কি কোনটা ডিফিকাল্ট সেটা আবার ডিফারেন্ট স্টোরি। হ্যাঁ, কারণ যেটা হচ্ছে বাংলাদেশের এখন কারেন্টলি যে প্রোডাক্ট গুলো আছে, যে প্রোডাক্ট গুলো বাংলাদেশ এখন প্রডিউস করছে, সেই প্রোডাক্ট গুলো কিন্তু বেসিক্যালি তৈরি করা হয়েছে ওয়েস্টার্ন মার্কেটকে ওরিয়েন্ট করে। হ্যাঁ, ওয়েস্টার্ন মার্কেটে বিক্রি করার জন্যই কিন্তু এই প্রোডাক্ট গুলোকে তৈরি করা হয়েছে। এখন ওয়েস্টার্নরা তাদের ইকোনমি যদি আহ, খারাপ হয়ে যায়, যেটা ইনফ্যাক্ট হচ্ছে, তো এরকম একটা পরিস্থিতিতে আমরা কিন্তু ইয়ার অন ইয়ার 10% গ্রোথ এটা কিন্তু এক্সপেক্ট করা সম্ভব না, আনলেস ইউ টেক মার্কেট শেয়ার ফ্রম আদার কান্ট্রিজ লাইক চায়না, ইন্ডিয়া, ভিয়েতনাম ওর আফ্রিকান কান্ট্রিজ। আফ্রিকান এগুলো কান্ট্রিজ। কান্ট্রিগুলো থেকে যদি আমরা যদি কন্টিনিউয়াস মার্কেট শেয়ার না নিতে পারি, তাহলে কিন্তু 10% ইয়ার অন ইয়ার গ্রোথ কিন্তু সম্ভব না। কারণ ওইসব দেশে কিন্তু কনজাম্পশন কিন্তু 10% রেটে কিন্তু বাড়ছে না। কারেন্ট পার্সপেক্টিভে তো বাদই দিলাম, কারেন্ট পার্সপেক্টিভ, কোভিড পার্সপেক্টিভে যদি বলি, তাহলে সামনের দিনগুলোতে আরো ভয়াবহ সিচুয়েশন অপেক্ষা করছে। তো সেই ক্ষেত্রে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের যে প্রোডাক্ট গুলো আমরা এখন যেখানে আমরা যে প্রোডাক্ট গুলো এখন কারেন্টলি তৈরি করছি, হয়তো সেই প্রোডাক্ট গুলো আমরা অবশ্যই ইউটিলাইজ করব। বাট যদি জি আমরা কারেন্ট সিনারিও এবং ফিউচার সিনারিওকে
চিন্তা করে আমরা যদি সামনের দিনগুলোতে আরো ভালো ট্রেড পজিশনে যদি রিচ করতে চাই, তাহলে কিন্তু আমাদের যে কারেন্ট প্রোডাক্ট গুলো আছে এর বাইরে কিন্তু বের হতে হবে। হ্যাঁ, চায়না একটা অ্যাডভান্সড ইকোনমির দিকে যাচ্ছে, এবং চায়না যত বেশি আমেরিকার সাথে ট্যারিফ ওয়ারে যাবে তত বেশি কিন্তু সে আরো ইনওয়ার্ড হয়ে যাবে। হ্যাঁ, সে নিজের কনজাম্পশন বাড়াতে থাকবে। হ্যাঁ, তার ইকোনমিক যেই ডেভেলপমেন্টটা হয়েছে সেটা কিন্তু মেইনলি হয়েছে এক্সপোর্ট ওরিয়েন্টেড। export। সো তার যদি এক্সপোর্ট যদি সমস্যায় পড়ে, তখন কিন্তু সে চাইবে ইন্টারনাল কনজাম্পশন বাড়িয়ে তার ইকোনমিটাকে বেটার করতে, যেটা অলরেডি কিন্তু সে অলরেডি করা শুরু করেছে। যে আমরা বিভিন্ন সময় কিন্তু কথা এসছে যে চায়নার ইকোনমি স্লো ডাউন হচ্ছে। তো সেই স্লো ডাউন হওয়া ইকোনমিকে রিভাইভ করার জন্য তার ইন্টারনাল কনজাম্পশন বাড়াচ্ছে। সো ইন্টারনাল কনজাম্পশন যখন সে বাড়াবে, তখন কিন্তু অন্যান্য দেশের জন্য কিন্তু অপরচুনিটি তৈরি হচ্ছে চায়নাতে এক্সপোর্ট করার। জাস্ট একটা এক্সাম্পল আমি দিই, যে সয়াবিন। হ্যাঁ, সয়াবিনের একটা বিশাল কনজিউমার হচ্ছে চায়না। হ্যাঁ, আর সয়াবিনের সবচেয়ে বড় অ্যাকচুয়ালি সবচেয়ে বড় না, অ্যাকচুয়ালি বলা যায় ওয়ার্ল্ডে অলমোস্ট একমাত্র প্রডিউসার হচ্ছে গিয়ে আমেরিকান মহাদেশ, আমেরিকা মহাদেশ, যে নর্থ আমেরিকা সাউথ আমেরিকা মিলে এই যে সয়াবিনের প্রডিউসার। তো এখন সেই সয়াবিনটা আহ, একটা বিশাল অংশ চায়না কিনে ফেলে। মানে ইউনাইটেড স্টেটসের সাথে যখন তার এই ট্যারিফ ওয়ার শুরু হয়েছে, তখন কিন্তু সয়াবিনের কথাটা কিন্তু এসেছিল। পরবর্তীতে আবার সেটা আবার উঠিয়ে নিয়েছে, বাট এটা ভবিষ্যতে যে আবার হবে না এটা কোনো গ্যারান্টি নেই। কারণ বাংলাদেশ যদি এই কাজটা করতে পারে, যে সয়াবিন আমেরিকা থেকে ইম্পোর্ট করে সেটাকে প্রসেস করে চায়নার যে জিনিসটা দরকার সেই জিনিসটা চায়নাতে এক্সপোর্ট করবে। চায়নার কোন জিনিসটা দরকার? চায়নার দরকার সয়া মিল। সয়াবিন ক্রাশ করার পরে দুটো জিনিস তৈরি হয়, একটা হচ্ছে সয়া মিল, আরেকটা হচ্ছে আহ, আহ, সয়াবিন তেল। হ্যাঁ, তো তেলটা হচ্ছে অ্যারাউন্ড 20%, আর 80% হচ্ছে সয়া মিল। তো এই 80% সয়া মিল, এটা কিন্তু চায়নাতে হিউজ ডিমান্ড রয়েছে। কারণ চায়না যে অ্যানিমেল ফার্ম গুলো রয়েছে, স্পেশালি হক ফার্ম গুলা, সেই হক ফার্ম গুলোতে হিউজ অ্যামাউন্টের সয়া মিল লাগে। কারণ বাংলাদেশ যদি এই সয়া মিলটা এক্সপোর্ট করা শুরু করে চায়নায়, চায়না কিন্তু উইল বি ভেরি হ্যাপি। কারণ চায়না কিন্তু অলরেডি 5টা কান্ট্রিকে ফুল অ্যাক্সেস দিয়েছে, যে তোমরা যদি আমাদেরকে সয়া মিল বিক্রি করতে পারো, আমরা তোমাদের কোনো ট্যারিফ নিব না। অলরেডি কিন্তু তারা দিয়ে দিয়েছে। এটা সম্ভবত 2 বছর আগে চায়না এটা ঘোষণা করেছে। হ্যাঁ, যখন আমেরিকার সাথে যখন তাদের রেষারেষি যখন শুরু হয়েছে। তো যেটা হচ্ছে চায়নার কিন্তু সয়াবিন সয়া মিলটা দরকার, সয়াবিন থেকে যেটা আসে। কিন্তু অলরেডি সে কিন্তু জানে যে আমেরিকার সয়াবিন আনতে গেলে তার একটা ঝামেলা আছে। তো আমরা যদি এখানে ভায়া মিডিয়া যদি হতে পারি, তাহলে কিন্তু বাংলাদেশ হ্যাজ আ লট অফ বিজনেস, এবং বিজনেসের জাস্ট ভলিউমটা ইউ ক্যান ইভেন ইমাজিন হাউ বিগ ইট ইজ। চায়না ইজ সাচ আ বিগ ইকোনমি, যে আমরা যদি কারেন্ট বাংলাদেশের যেই সয়াবিনের প্রসেসিং এর যে ক্যাপাসিটি যদি বলি, সেই ক্যাপাসিটি 10 গুণ করলেও ইউ ক্যানট স্যাটিসফাই আ স্মল পার্সেন্টেজ অফ চাইনিজ ডিমান্ড। ইট ইজ সো বিগ। তো যেটা হচ্ছে যে এগুলো অপরচুনিটি অনেক আছে, যে ইউ ক্যান ব্রিং আদার কোম্পানিজ, আদার কান্ট্রিজ ইনটু ইট, ইনটু দ্য ফ্রে। আমরা ইম্পোর্ট প্লাস এক্সপোর্ট দুটাই যদি একসাথে চিন্তা করি, তাহলে কিন্তু বাংলাদেশ ক্যান বি হাব। হ্যাঁ, মিডল ম্যান হতে পারে, কিন্তু মাঝখানে হতে পারে। বাংলাদেশের স্ট্র্যাটেজিক পজিশনটা কিন্তু এক্স্যাক্টলি সেরকম। তো সেই জিনিসগুলো যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু এখানে শুধুমাত্র আমরা ইন্ডিয়ার সাথে ট্রেড করব নাকি চায়নার সাথে ট্রেড করব, কোনটার সাথে ট্রেড করলে বেনিফিট, ব্যাপারটা আসলে এইভাবে না দেখে বরং দেখতে হবে যে দুটোতেই কিন্তু বেনিফিট আছে। চায়নাতেও বেনিফিট আছে, ইন্ডিয়াতেও বেনিফিট আছে। আমরা যদি এই সয়াবিনের কথা যদি বলি, এই সয়াবিন কিন্তু আবার ইন্ডিয়া বিক্রি করা সম্ভব না। মজার ব্যাপার, ইন্ডিয়াতে কেন বিক্রি করা সম্ভব না? কারণ ইন্ডিয়া জেনেটিক্যালি মডিফাইড কোনো কিছু কেনে না। সো আমেরিকাতে, পুরো আমেরিকা মহাদেশে যে সয়াবিন প্রডিউস হয় সেটা হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড জিএম ক্রপস। সো সেই জিএম ক্রপস কিন্তু ইন্ডিয়া কিন্তু ইম্পোর্ট করে না। সো আমরা যদি মনে করি যে সেটা কোনোভাবে আমরা ইন্ডিয়া বিক্রি করে ফেলবো, এটা কিন্তু আবার হবে না, ইন্ডিয়া কিন্তু অ্যালাউ করবে না। তো যেটা হচ্ছে যে এক একটার রিয়েলিটি এক এক রকম, বাট প্রত্যেকটাতেই আমাদের অপরচুনিটি রয়েছে, কারণ আমরা ঠিক মাঝখানে রয়েছি। একদম মানে আমাদের জিওগ্রাফিক্যাল পজিশন এত চমৎকার একটা জায়গায়, যে বিশেষ করে কমিউনিকেশনের দিক থেকে চমৎকার একটা জায়গায়। তো সেখান থেকে কিন্তু সেই অপরচুনিটি গুলো কিন্তু ইউজ করার কিন্তু সুযোগ কিন্তু বাংলাদেশে রয়েছে। তো এই ক্ষেত্রে একটু আগে তুমি যে প্রশ্নটা করছিলে যে একসময় চায়নার সাথে সেই জি ইন্ডিয়ার ট্রেডের যে রিলেশনশিপ, আমি এই জিনিসটা আমি এখানে নিয়ে আসি। জি যে ওয়ার্ল্ডের 40% পপুলেশন কিন্তু যেই জায়গাটায়, এই জায়গাটা ফুল বেনিফিট কিন্তু তারা নিজেরা নিতে পারবে এবং রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডকে দিতে পারবে, যতক্ষণ এই 40% পপুলেশন একসাথে কাজ করবে। জি মানে জাস্ট ব্যাপারটা কিন্তু এরকমই, অল থ্রুআউট হিস্ট্রি কিন্তু তাই হয়েছে। এটা ফুল পটেনশিয়াল তখনই রিয়েলাইজ হয়
যখন পুরোটা একসাথে কাজ করে, একটা মেশিন হিসেবে কাজ করে। যখন এটা একটা মেশিন হিসেবে কাজ না করে আলাদা হয়ে যায়, তখন কিন্তু এটার ফুল পটেনশিয়াল দিতে পারে না। হ্যাঁ, যেটার কারণে আমরা যদি দেখি যে 2001 সাল থেকে চায়না, বাংলাদেশ, ইন্ডিয়া, এই কান্ট্রিগুলোর যে ইকোনমিক যে ট্র্যাজেক্টরি ছিল, সেই ট্র্যাজেক্টরি সবগুলো কিন্তু প্যারালাল। মানে এটা কিন্তু ডিরেক্টলি দেখানো যাবে না যে কার সাথে কতটুকু ট্রেড হয়ে কি হয়েছে, কিন্তু এটা কিন্তু প্যারালাল হয়েছে। ইন্ডিয়া, চায়না, বাংলাদেশ প্রত্যেকের ইকোনমিক ট্র্যাজেক্টরি, মানে জিডিপি গ্রোথের যে ট্র্যাজেক্টরি, এই তিনটা কান্ট্রি প্যারালাল। হয়তো বা চায়না একটু বেশি হয়েছে, হয়তো বাংলাদেশ একটু কম হয়েছে, কিন্তু সবগুলি কিন্তু প্যারালাল। সো এই ক্ষেত্রে যেটা দেখতে হবে যে এই কান্ট্রিগুলো যখন একসাথে কাজ করে, তখনই কিন্তু এটা ফুল পটেনশিয়ালটা রিয়েলাইজ করা হয়। আহ, আচ্ছা, তো যেটা হচ্ছে যে আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে যে শুধুমাত্র কে কার সাথে কার চাইতে বেশি না দেখে উই হ্যাভ টু ট্রেড উইথ এভরিবডি, স্পেশালি ইন্ডিয়া এন্ড চায়না। বিকজ এই ইন্ডিয়ান চায়নার কে বাদ দিয়ে কিন্তু ট্রেড কিন্তু চিন্তা করা যাবে না। তো এই মুহূর্তে ইন্ডিয়া এবং চায়নার যদি একটা যুদ্ধ হয়, তাহলে কিন্তু বেনিফিশিয়ারি জায়গায় লুজার কিন্তু আমরাই হব। So we have সেটাই। a political objective to make sure that there is no clash between these two giants. These two giants are basically আমরা all throughout যদি হিস্ট্রি যদি দেখি, এরা কিন্তু অনেকটা হাতির মতন। হ্যাঁ, জি বিশাল হাতির মতন। আমি হাতি দিয়ে প্রবাবলি ডেসক্রাইব করলে সবচেয়ে ভালোভাবে বোঝা যাবে। হাতি কিন্তু এটা টেরিটোরিয়াল অ্যানিমাল। হ্যাঁ, অনেক বিশাল আকৃতির একটা জন্তু, কিন্তু ও কিন্তু ওর কাছাকাছি টেরিটোরির মধ্যে যদি কেউ না যায়, ও কিন্তু কাউকে কিছু করে না। ও কিন্তু চুপচাপ কিন্তু ওর টেরিটরি সে পাহারা দেয়। কিন্তু টেরিটরির মধ্যে যদি কেউ যায়, ও কিন্তু একটা ভয়ঙ্কর অ্যানিমেল হয়ে যায়। হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে আমরা যদি দেখি, হাতি কিন্তু কখনো প্রিডেটর না। ইটস নট এ প্রিডেটরি অ্যানিমেল। অন্য কোনো অ্যানিমেলকে সে অ্যাটাক করে না, যতক্ষণ না পর্যন্ত তাকে কেউ বিরক্ত না করে, তাকে তার টেরিটরির মধ্যে কেউ না ঢুকে। তো যেটা হচ্ছে যে ইন্ডিয়া এবং চায়না, এই দুটো হচ্ছে বিশাল হাতির মতো। হ্যাঁ, এই হাতিগুলোকে যখন নিজ জায়গায় থাকতে দেওয়া হয়, তখন কিন্তু তারা খুব ভালো। কিন্তু হাতিগুলোকে কিন্তু বিরক্ত করে, যেটা এই মুহূর্তে করা হচ্ছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের থট কিন্তু চায়না এবং ইন্ডিয়াকে দেয়া হয়েছে। তারা বিভিন্ন ধরনের থট কিন্তু তারা নিয়েছে, যেই থট গুলোর মাধ্যমে যেটা হয়েছে, একে অপরের সাথে তারা কনফ্লিক্টে জড়িয়েছে। হ্যাঁ, সো চায়না এবং ইন্ডিয়া যখন একে অপরের সাথে কনফ্লিক্টে জড়াবে, তখন কিন্তু নোবডি উইল গেট দ্য বেনিফিট। ওকে, তো যেটা হচ্ছে যে ব্রিটিশরা একসময় সেই বেনিফিটটা ঠিকই আদায় করে নিয়েছিল। তারা কিন্তু খুব ভালো করে বুঝেছে যে এই দুটাকে একসাথে কন্ট্রোল রাখলে কিন্তু সেই সুযোগটা পাওয়া যাবে। কিন্তু পরবর্তীতে ব্রিটিশরা যখন এখান থেকে এখানে যখন কন্ট্রোল রাখতে পারেনি, তখন তারা মেক শিওর করেছে অন্য কেউ যাতে এই দুটোকে একসাথে না পায়। এটা তারা মেক শিওর করেছে। এই জন্য তারা এটা স্ট্যাটাস কো রেখেছে। বাট যেটা হচ্ছে, এটা ডিপেন্ড করছে যে কারেন্ট ওয়ার্ল্ড অর্ডারটা যতদিন থাকবে, সেটার উপর ডিপেন্ড করবে এই সিচুয়েশনটা কতদিন থাকবে। মানে আমি যেটা বলছি, ইন্ডিয়া এবং চায়নার যে কনফ্লিক্ট সিনারিও, সেই কনফ্লিক্ট সিনারিওটা কতদিন থাকবে সেটার উপর, সেটা জি। ওয়ার্ল্ড অর্ডারের উপর ডিপেন্ড করছে। বেশ কয়েকটা আমাদের কমেন্ট বোধহয় এসেছে, হ্যাঁ আমরা এগুলো একটু আরো পড়ি। বেশ কিছু কমেন্ট। কমেন্টগুলো জি একটু পড়ি। বলেন। কমেন্টগুলো আমরা একটু পড়ি। হ্যাঁ তুষারকান্তি তুষারকান্তি সাহা স্যার। কমেন্ট করেছেন, উই হ্যাভ বেটার বিজনেস অপরচুনিটি ইন চায়না রাদার দেন ইন্ডিয়া। আমি একটা অলরেডি অলরেডি এটা বলেছি। ডিসকাসড। এটা এটা অলরেডি ডিসকাস করেছি। উনি আরেকটা বলেছেন যে ইফ নেইবার্স আর ইন প্রবলেম, দেন উই আর নট সেফ। অফকোর্স, ডেফিনেটলি। যেটা বললেন এখন। আর এনামুল হাসানের একটা কমেন্ট এসছে যে জিএম প্রোডাক্ট ইউজ করা কি ক্ষতিকারক কিনা। হোয়াট এভার, জিএম প্রোডাক্ট ইউজ করা ক্ষতিকারক কিনা মনে হয় গুগল সার্চ দিয়ে আরো ভালো ইয়ে, আপনার ইনফরমেশন পাবেন। কারণ আমি আসলে এই টেকনিক্যাল এক্সপার্ট না। ওকে, আচ্ছা। বাট এটা তুষারকান্তি স্যার যে চমৎকার ইয়ে বলছেন যে ইফ নেইবারস আর ইন প্রবলেম, দেন উই আর নট সেফ। অফকোর্স, রাইট। এটা ডেফিনেটলি। এটা কারণ ঠিক। আমরা এর আগেও বলেছি যে এখানে এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যে এক্সপ্লোসিভ কম্বিনেশন আছে, হ্যাঁ, এখানে বিভিন্ন জাতি ধর্ম বর্ণের যে কম্বিনেশনটা আছে, সেই কম্বিনেশনটাকে একত্রে রাখাটা, পিসফুলি একত্রে রাখাটা, এটা একটা চ্যালেঞ্জ। এবং সেই রাইট। চ্যালেঞ্জটা যে যত এফিশিয়েন্টলি দেখাতে পারবে, ততই কিন্তু ভালো। হ্যাঁ, কারণ এখান আমরা থেকে কিন্তু কখনোই এইখানে কেউ ইউটিলাইজ করুক, এটাকে ইউটিলাইজ করে এখানে সমস্যা ক্রিয়েট করুক, দিস ইজ সামথিং দ্যাট উই নেভার ওয়ান্ট। রাইট, অন্য কেউ বেনিফিট নিক। হ্যাঁ, সেটা আমরা চাই না। এক্স্যাক্টলি। আচ্ছা, আর এখন আমরা একটু ইসের দিকে যাই, উত্তর আফ্রিকার দিকে যাই। তো সময় আছে লিবি আজকে? আসলে প্রচুর কমেন্ট, আমি জানি যে এগুলো আসলে খুবই কারেন্ট ইস্যু, সবাই চিন্তা করছে এগুলো নিয়ে।
আর লিবিয়াতে গেলে আসলে এটা আরো আরো লম্বা ডিসকাশন হবে। এই অনেক জন্য আজকে লম্বা হয়ে বলছিলাম যাবে। যে প্রবাবলি আমরা আসলে এখানেই থাকি। আচ্ছা, আচ্ছা, যদি এখানে থাকি তাহলে আজকে আমরা আমাদের শিডিউল অনুযায়ী দুটো আলোচনা আমরা করতে পারছি না আজকে। একটা হচ্ছে উত্তর আফ্রিকা, হুম। আর একটা হচ্ছে আপনার আহ, কি মালে ইসে মালিতে, রাইট? মালি। মালি, হ্যাঁ। উত্তর আফ্রিকা আর পশ্চিম আফ্রিকা। পশ্চিম আফ্রিকা আর উত্তর আফ্রিকা, ওটা আমরা আরেকদিন আলোচনা করব। তো আরেকটা আরেকদিন হয়তো বা বিষয়, আলোচনা করতে পারি আমরা। হ্যাঁ, আরেকটা বিষয়, আলোচনায় অনেক কিছুই ক্লিয়ার। সেটা হচ্ছে যে এই যে যখন ইন্ডিয়া এবং চায়নাতে বা এই বড় শক্তিগুলোর ভিতরে যখন সংঘর্ষ হয়, তখন এদের আহ, মানে বিভিন্ন মহল থেকে দেশের মধ্যে বিভিন্ন ধরনের প্রচার গুলো মানে আমরা দেখতে পাই, যেগুলো মানুষকে স্টিমুলেট করে, স্টিমুলি হিসেবে কাজ করে। তো এই ক্ষেত্রে আসলে বেসিকলি মানে সতর্ক অবস্থানটা কি, যে সব ইনফরমেশন বা গুজব বা সব ইনফরমেশন গুলোকে কিভাবে নিতে হবে, কিভাবে স্ক্রিন করতে হবে, এবং কিভাবে নিজের অবস্থানটাকে সুসংহত রাখতে হবে, এটা যদি একটু ব্যাখ্যা করে দেন। এটা খুবই সিরিয়াস একটা প্রশ্ন, বাট আমার হ্যাঁ, মনে হয় এটা খুব সহজ একটা অ্যান্সার নাই। জি, তার কারণ হচ্ছে যে কারেন্ট যে আমাদের যে সোসাইটিটা আছে, সেই সোসাইটিটা আসলে ইন্টেলেকচুয়ালি খুব বেশি অ্যাডভান্স না। হ্যাঁ। জি, আমরা ইন্টেলেকচুয়ালি অ্যাডভান্স না বলতে আমি বুঝাচ্ছি যে আমাদের হাতে টেকনোলজি আছে। হ্যাঁ, কিন্তু টেকনোলজিটা কিভাবে ইউজ করব, কোথায় ইউজ করব? আমার কাছে মোবাইল ফোনটা আছে। হ্যাঁ, এই মোবাইল ফোনটা আমি ইউজ করব কিভাবে? যে এই মোবাইল ফোনটা দিয়ে কিন্তু আমরা এখন কিন্তু কথা বলছি, দিস হ্যাঁ, নাইস ইউজ। হ্যাঁ, আমরা এখানে একটা ইম্পর্টেন্ট কিছু আমরা সাবজেক্ট নিয়ে আমরা ডিসকাস করছি, বাট এট দ্য সেম টাইম এই একই ডিভাইসকে ইউজ করে কিন্তু আমি আরো অন্যান্য অনেক ধরনের কাজ করতে পারি, যেগুলো অনেক হালকা এবং হয়তোবা সেগুলো নিয়ে আমি সারাদিন বিজি থাকতে পারি। হ্যাঁ, রাইট, অথবা অনেক খারাপ কাজে কিন্তু আমি এখানে ব্যয় করতে পারি। তো এই যে আমি কোথায় এটা ব্যবহার করব, কিভাবে এটাকে দেখবো, আমার পার্সপেক্টিভটা কি, যে এই মোবাইল ফোনটাকে আমি কিভাবে দেখি। হ্যাঁ, কেউ কেউ বলে বলবে যে মোবাইল ফোন হচ্ছে শয়তানের আখড়া, সো আমি এটা নিয়ে একদম কমপ্লিটলি ফেলে দিলাম। হ্যাঁ, সেটা আবার আরেকটা শ্যালো একটা চিন্তা। বাট এট দ্য সেম টাইম আমি বললাম মোবাইল ফোন এমন একটা জিনিস, সেটা হচ্ছে যে আমি যত ধরনের খারাপ কাজ, সব ধরনের খারাপ কাজ আমি এর মধ্যে করতে পারবো, কেউ আমাকে ধরতে পারবে না। সেটাও আরেকটা শ্যালো থট। হ্যাঁ, So আমাদের সোসাইটিতে যেটা হচ্ছে যে এই ধরনের শ্যালো থটের মানে আবির্ভাব তো হয়েছে শুধু বললে হবে না, মানে এটা ডমিনেন্স অনেক বেশি হয়ে গেছে। সো জি, এরকম একটা অবস্থাতে যে টু ফাইন্ড আউট দেন হুইচ ওয়ান ইজ রাইট অর হুইচ ওয়ান ইজ রং, এই ঠিক বেঠিকের যে ক্রাইটেরিয়া গুলো, সেই ক্রাইটেরিয়া গুলো তো এখন অনেক ব্লার্ড এখন মানুষের কাছে, জাস্ট বিকজ পিপল আর নট থিঙ্কিং ফ্রম ভেরি ডিপ সেন্স। মানে অনেক ডেপথ থেকে মানুষ চিন্তা করতে পারছে না, যেটার কারণে তার সামনে যা জিনিস আসছে সবকিছু সে আইদার একদম পুরোপুরি বিলিভ করে ফেলছে, অথবা যে জিনিসটা বিলিভ করা দরকার ছিল সেই জিনিসটা টোটালি ফেলে দিচ্ছে। তো এরকম একটা সিনারিওতে দেখা যাচ্ছে যে একটা কনফিউজড একটা অবস্থায় চলে এসেছে। আমরা ওইদিন একটা চমৎকার একটা ডিসকাশন আমি দেখছিলাম, যে আহ, আহ, আমেরিকান জিওপলিটিক্যাল থিঙ্কার জর্জ ফ্রিডম্যান একটা কথা বলছিলেন। তিনি বলছেন যে উই আর ইন আ ওয়ার্ল্ড ওয়ার ইটস রান বাই এক্সপার্টস। হ্যাঁ, বিভিন্ন এক্সপার্ট বা বিশেষজ্ঞরা রাষ্ট্র চালাচ্ছে। হ্যাঁ, সো এক্সপার্টদের কাছ থেকে যখন সবকিছু অ্যাডভাইস যখন নিয়ে রাষ্ট্র চালানো হচ্ছে, তখন কি হচ্ছে, এক্সপার্টটা হচ্ছে এক একটা স্পেসিফিক জিনিসে পার্টিকুলার এক্সপার্ট। হ্যাঁ, ফিল্ডে। পার্টিকুলার একটা জিনিসে এক্সপার্ট, একটা ফিল্ডে এক্সপার্ট। সো এক্সপার্টটা যখন দেশ চালাচ্ছে, তখন যখন এই কোভিড-19 মতন একটা সমস্যা হলো, তখন এক্সপার্টদের নিয়ে আসা হলো, আপনারা বলেন আমরা কি করবো। তারা সুন্দর একটা সলিউশন দিয়ে বললো যে লক ইট ডাউন, রাইট, লকডাউন এভরিথিং। হ্যাঁ, সো এই সিচুয়েশনটা যখন এই এই সিচুয়েশনে যখন এই মেডিকেল এক্সপার্ট বা এই পাবলিক হেলথ এক্সপার্টদের যখন বক্তব্যটা শোনা হলো, তারা কিন্তু আর একটা জিনিসের কথা কিন্তু চিন্তা করেনি, আর কোনো কিছুর কথা চিন্তা করেনি। তারা বললো যে আমাদেরকে আপনি জিজ্ঞেস করেছেন যে কিভাবে মানুষের জীবন বাঁচাতে হবে, আমি সলিউশন দিয়েছি। হ্যাঁ, তো তার সলিউশন অনুযায়ী কি হলো, এন্টায়ার কান্ট্রি, এন্টায়ার ওয়ার্ল্ড স্টপড হয়ে গেল। হ্যাঁ, এন্টায়ার ওয়ার্ল্ডের ইকোনমি স্টপড হয়ে গেল। তো যখন মানুষগুলোর ইকোনমি, মানে যখন দেশগুলো ইকোনমি যখন বন্ধ হয়ে গেল, তখন মানুষ কি করবে? যে মানুষগুলো দিন আনে দিন খায় অবস্থা ছিল, যে প্রতিদিন ইনকাম করে তার জীবন চলতো, সে কি করবে? তার কথা কিন্তু এখানে একদমই চিন্তা করা হয়নি। রাইট। তো এখানে যে এই যে এক্সপার্টদের যে স্পেসিফিক একটা ভিউ এবং বাকি ভিউ গুলোর চিন্তা না করা, এই সমস্যাটা কে সলভ করবে? জাস্ট বিকজ আমরা এমন একটা সিস্টেম আমরা
তৈরি করেছি নিজেরাই, যেটার উপরে আমরা সেই এক্সপার্টদের ওপিনিয়নের উপরে কিন্তু যখন আমাকে বলছে যে মাস্ক পরেন ভাই খুব এটা থেকে বাঁচার জন্য, 2 দিন পরে সেই একই এক্সপার্ট যখন এসে বলছে যে আমরা মনে করছি যে হয়তোবা মাস্ক না পরলেও চলে, জি তখন কি হবে? যখন একই এক্সপার্ট যখন বলছে যে আমরা আসলে জানি না জিনিসটা আসলে কিভাবে কাজ করছে, এবং যে কারণে প্রতিনিয়ত আমাদের ওপিনিয়ন চেঞ্জ হচ্ছে। কারণ এক্সপার্টের যে ওপিনিয়নটা সেটা আসলে আমরা কিভাবে দেখবো? হাউ ডু উই টেক দ্য ওপিনিয়ন অফ এক্সপার্টস? এক্সপার্টই যখন ওপিনিয়ন দিচ্ছে এবং ওপিনিয়ন চেঞ্জ করে ফেলছে, তখন সেই অনুযায়ী সেই ক্ষেত্রে আমরা তখন কি দেখবো, আমরা তখন কিভাবে দেখবো? So, এরকম একটা সোসাইটিতে দ্যাট উই আর সেইং যে আমরা আসলে খুব শ্যালো একটা সোসাইটিতে বসবাস করছি। হ্যাঁ, সেই শ্যালো সোসাইটিতে মোস্ট অফ দ্য পিপল হ্যাভ গিভেন দ্য থিংস টু এক্সপার্টস, যে এটা আমার কিছু করার দরকার না, এটা এক্সপার্টই করবে। এবং সেই এক্সপার্ট একটা ওপিনিয়ন দিচ্ছে, 2 দিন পরে সেই ওপিনিয়ন চেঞ্জ করে ফেলছে, এরপরে 2 দিন পরে সেই ওপিনিয়ন আবার চেঞ্জ করছে। তো এরকম একটা পরিস্থিতিতে কোনটা ঠিক আর কোনটা বেঠিক, এই কোশ্চেনটা তো আসলে একটা ভয়াবহ একটা কোশ্চেন, মানে খুবই মারাত্মক একটা কোশ্চেন হয়ে দাঁড়িয়েছে। তো এইভাবেই কিন্তু এরকম একটা সিচুয়েশনে যখন যুদ্ধ লাগে বা এরকম দুইটা দেশের মধ্যে যখন উত্তেজনা সৃষ্টি হয়, সেই যে ইনফরমেশন গুলো আসছে সেগুলোও তো জি স্ক্রিন একটা আউট করাটা বিপজ্জনক একটা ব্যাপার difficult। হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা স্ক্রিন আউট করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ দুইটা দেশ এমন একটা, যেটা বললাম ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট খুব এক্সপ্লোসিভ কম্বিনেশন। সেই এক্সপ্লোসিভ কম্বিনেশনের একটা জায়গায় যদি এরকম একটা কনফ্লিক্ট হয়, সেই ইন্ডিয়া পাকিস্তান একটা যদি কনফ্লিক্ট হয়, যে কাশ্মীর নিয়ে যদি একটা কনফ্লিক্ট হয়, এটা কিন্তু খুব সেন্সিটিভ একটা ব্যাপার, কারণ এখানে সেটা বললাম যে জাতি ধর্মের একটা ব্যাপার আছে কিন্তু এখানে। তো সেইটা যদি হয়, তখন সেই ব্যাপারে রাইট অ্যান্ড রং ইনফরমেশন, অথবা কোনটা অথেন্টিক অথবা কোনটা অথেন্টিক না, সেই ইনফরমেশন সেগুলো যদি ছড়ানো শুরু করে, এবং সেটা যদি মোবাইল ফোন ব্যবহার করে যদি ইউজ হয়, অথবা ইন্টারনেট ব্যবহার করে যদি ইউজ করতে থাকে, তাহলে আমরা তখন কি করবো? হোয়াট ইজ টু ডু? নোবডি হ্যাজ এ সলিউশন। ওকে, সো এটা হচ্ছে কারেন্ট ওয়ার্ল্ড অর্ডারের এগুলো একদম বেসিক ল, যে আমরা এগুলো তৈরি করেছি কিন্তু আমরা জানি না এগুলোকে কিভাবে কন্ট্রোল করতে হবে। আমরা এআই তৈরি করেছি, এআই কে বলে দেওয়া হচ্ছে ফর্মুলা, সেই ফর্মুলা অনুযায়ী এআই কাজ করছে, কিন্তু সেটা তো কাজ হচ্ছে না। কারণ দেখা যাচ্ছে এটার বাইরেও আরো নতুন নতুন জিনিস আসছে, সেগুলো আসলে হিউম্যান বিং চিন্তা করার আগেই আসছে। So, যখন আমরা একটা কাজ করছি আমরা কিন্তু জানি না সেটা কনসিকুয়েন্সটা কোথায় যাবে, কোথাকার পানি কোথায় গড়াবে, সেই জিনিসটা আমরা না জেনেই কিন্তু না বুঝে কিন্তু এটা করে ফেলছি। তো এরকম একটা শ্যালো সোসাইটিতে দেখা যাবে যে আহ, যতগুলো সলিউশন দেওয়া সম্ভব তার চাইতে প্রবলেম বেশি আসতে থাকবে, এবং প্রতিবার প্রবলেমের জন্য নতুন নতুন সলিউশন আসতে থাকবে, প্রত্যেকটা সলিউশনে দেখা যাবে নতুন নতুন প্রবলেম ক্রিয়েট করবে, এবং সেই প্রবলেমের আবার সলিউশন দিতে হবে। তো যেটা হচ্ছে প্রবলেমের শেষ হবে না, আর সলিউশন দেওয়াও শেষ হবে না, এবং প্রত্যেকটা সলিউশনের জন্য আমরা এক্সপার্টকে ডাকা শুরু করবো, এবং প্রত্যেকবার এক্সপার্টরা সেই একইভাবে তারাও ভুল করবে, তারা ওপিনিয়ন দিয়ে 2 দিন পরে বলবে যে ওপিনিয়নটা ভুল ছিল, ওইটা আবার নতুন করে চেঞ্জ করতে হবে। সো ইটস আ ভিশাস সার্কেল দ্যাট উই আর ইন। রাইট কারেন্ট সিস্টেমের সিস্টেম সমস্যা, পুরো সিস্টেম সিস্টেমটা বিশ্ব ব্যবস্থারই সমস্যা। জি ধন্যবাদ শরীফ ভাই। এই আহ, ব্যবস্থার মধ্যেও আমরা আসলে আমাদের আলোচনার চেষ্টা করি যে অন্তত ভূ রাজনীতিটা যদি সবাই ভালো মতো বুঝতে পারে তাহলে সে তার জন্য উইচ ইজ এ সিদ্ধান্ত ডিফিকাল্ট কোশ্চেন, দ্যাট ইজ এ ভেরি ডিফিকাল্ট হ্যাঁ কোশ্চেন। ভূ তার জন্য রাজনীতি সবাইকে বোঝানো ভেরি ডিফিকাল্ট, না না ইটস ভেরি ডিফিকাল্ট বাট বেসিক ইটস ভেরি ডিফিকাল্ট। কনসেপ্ট গুলো যদি আইডিয়া যদি থাকে তাহলে একটা জিনিস সুবিধা হবে সেটা হচ্ছে যে রাইট। নিজেকে সেফ সাইডে রাখতে পারবে বা আহ, মানে বাস্তবতার কারণে অনেক সময় হয়তো সে সেফ থাকতে পারবে না কিন্তু তারপরও সে স্ক্রিন আউট করতে পারবে কিছুটা হলেও স্ক্রিন আউট করতে সহায়ক হবে বলে আমরা মনে করি। জি ধন্যবাদ শরীফ ভাই। এরপরে আমরা নতুন আলোচনায় পার্টিকুলারলি যে আলোচনাগুলো আজকে শেষ করতে পারলাম না এগুলো নিয়ে আগামী শুরুই করতে আহ, পারলাম না ইনফ্যাক্ট। শুরুই করতে পারলাম না সেই আলোচনাগুলো নিয়ে পরবর্তী দিনে আমরা আসব। আসলে এখানে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ আমরা কমেন্ট অবশ্যই এনকারেজ করি কিন্তু কমেন্ট অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে যে ছোট ছোট অপারেশনাল ইস্যু নিয়ে কমেন্ট গুলো আসে যে হুম। জিনিসগুলো না, দ্যাটস ধরেন ওকে, দ্যাটস ফাইন, হ্যাঁ দ্যাটস ফাইন দ্যাটস ফাইন। অলসো হ্যাঁ ডিলে হয়ে যায় বা উই অ্যাপ্রিশিয়েট কমেন্টস, সেটাই উই সেটাই অ্যাপ্রিশিয়েট কমেন্টস। সেটাই তো অসুবিধা নাই আগামীকালকে আবার দেখা হবে কথা হবে ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম।